সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। আজ 25শে মার্চ। 1971 সালের এই 25শে মার্চ ছিল এক ভয়াল কালরাত্রি, যাকে বলা হয় গণহত্যার কালরাত্রি। এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইট নামক পরিকল্পনার মাধ্যমে ঢাকায় নির্বিচারে গণহত্যা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশি জাতীয়তাবাদকে দমন করা এবং স্বাধীনতার আন্দোলনকে নির্মূল করা। তবে এই গণহত্যা পরিণত হয়েছিল মুক্তিযুদ্ধের অনিবার্য বাস্তবতায়, যা 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে চূড়ান্ত রূপ নেয়। যদি বলতে যাই পটভূমি কেন আসলে এই গণহত্যা সংঘটিত হয়েছিল, শুরুতেই বলতে হবে 1970 সালে পাকিস্তানি সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দলটি পাকিস্তানের জাতীয় পরিষদের 169টি আসনের মধ্যে 167টি আসন পায়, যা তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার অধিকার দেয়। কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক সরকার এবং তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করতে থাকে। এর মধ্যে 1971 সালের 2রা মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং 7ই মার্চ রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণ দেন এবং কবি শোনালেন তার অমর কবিতাখানি, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যা মূলত স্বাধীনতার দিকেই অগ্রসর হওয়ার সংকেত ছিল, যার ফলে পূর্ব পাকিস্তান কার্যত বেসামরিক প্রশাসন অকেজো হয়ে পড়ে। অবশেষে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা শেখ মুজিবের সঙ্গে আলোচনা বন্ধ করে এবং পূর্ব পাকিস্তানের সামরিক অভিযানে নামে। অপারেশন সার্চলাইটের পরিকল্পনার কথা যদি আসি, তবে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক, রাও ফরমান আলী পূর্ব পাকিস্তানের গভর্নরের উপদেষ্টা এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা পূর্ব পাকিস্তানের 14তম ডিভিশনের জিওসি ছিলেন এই হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী। রাও ফরমান আলী বলেছিলেন পূর্ব পাকিস্তানের মাটি লাল করে দিতে হবে। সৈন্যদের তিনি বলেছেন, আমি মাটি চাই, আমি মানুষ চাই না। এই হত্যাযজ্ঞের নাম অপারেশন সার্চলাইট। টিক্কা খান তাদের বলেন, শেখ মুজিবের সাথে প্রেসিডেন্ট ইয়াহিয়ার আলোচনার প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, যেই কারণে এখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মিলিটারি অ্যাকশনের জন্য প্রস্তুত হতে বলেছেন। অপারেশন সার্চলাইট পরিকল্পনার সম্পর্কে খাদিম হোসেন রাজা তার আ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি ইস্ট পাকিস্তান 1969 থেকে 1971 এই বইয়ে লিখেছেন। পরিকল্পনার মধ্যে তার মূল দিকগুলো যেটি ছিল শেখ মুজিবকে জীবিত অবস্থায় ধরা, এর বাইরে 15 জন আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টির নেতার বাড়িতে তল্লাশি চালানো, তাদের কাউকে পাওয়া গেলে গ্রেপ্তার করা, অস্ত্রশস্ত্র ও অপরাধীদের খোঁজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘিরে ফেলা এবং তল্লাশি চালানো, বাঙালি সেনা সদস্য ও পুলিশকে নিরস্ত্র করা, বিশেষ করে পিলখানায় ইস্ট পাকিস্তান রাইফেলসের অস্ত্রাগার, রাজারবাগের রিজার্ভ পুলিশ এবং চট্টগ্রামের 20,000 রাইফেলের অস্ত্র ভান্ডারের নিয়ন্ত্রণ নেয়া। ঢাকার উপরে সেই রাতে বর্বরোচিত হামলা চালানো হয়। রাত 11:30টায় পাকিস্তানি সেনারা ঢাকায় পরিকল্পিত আক্রমণ শুরু করে। মূল লক্ষ্যবস্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ইকবাল হল, বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল এবং রোকেয়া হল সহ বিভিন্ন আবাসিক হলে ছাত্রদের উপরে নির্বিচারে হত্যা। শিক্ষক আবাসিক এলাকায় ঢুকে অধ্যাপক ডক্টর গোবিন্দ্রচন্দ্র দেব, ডক্টর মুনির চৌধুরী, ডক্টর জ্যোতির্ময়ী গুহ ঠাকুরতা সহ অনেক শিক্ষাবিদকে হত্যা করা হয়। পাকিস্তানি সেনারা রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালিয়ে শত শত পুলিশকে হত্যা করে। পুরান ঢাকার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে শাখারি বাজার, টিপু সুলতান রোড, এই সকল এলাকায় পরিকল্পিত গণহত্যা চালানো হয়। তারা শহীদ মিনার গুড়িয়ে দেয়, কারণ এটি ছিল বাঙালি জাতীয়তাবাদের চেতনার প্রতীক। বেতার ও টেলিভিশন কেন্দ্রগুলো দখল করে স্বাধীনতার পক্ষে প্রচার বন্ধ করে দেয়। 25শে মার্চের গণহত্যার ভয়াবহতার কথা যদি বলি, এক রাতে প্রায় 50,000-এর অধিক বাঙালিকে হত্যা করা হয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে তারা 30 লক্ষ মানুষকে হত্যা করে। এই সময়ে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা প্রায় 2 লাখের বেশি নারীকে ধর্ষণ করে।
যা গণহত্যার পাশাপাশি নারকীয় লিঙ্গভিত্তিক সহিংসতার একটি জঘন্য উদাহরণ। 25শে মার্চ রাতে 1টার দিকে যখন পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাসভবন ঘেরাও করে এবং তাকে গ্রেপ্তার করে, তার আগেই তিনি স্বাধীনতার ঘোষণা লিখিতভাবে পাঠিয়ে দেন। আমি কোট করছি, কোট, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন, চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও, আনকোট। এই ঘোষণাটি ইপিআরএ ওয়্যারলেসের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান এটি পুনঃপ্রচার করেন, যা পরবর্তীতে দেশব্যাপী স্বাধীনতার ডাক হিসেবে ছড়িয়ে পড়ে। পাকিস্তানি বাহিনী প্রথম দিকে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করতে প্রচারণা চালায় যে এটি একটি অভ্যন্তরীণ সংকট, কিন্তু 13ই জুন ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি মাস্কারহ্যান্স দ্য সানডে টাইমস পত্রিকায় জেনোসাইড শিরোনামে প্রতিবেদন প্রকাশ করলে বিশ্ববাসী পাকিস্তানের নৃশংসতার বাস্তব চিত্র জানতে পারে। 25শে মার্চের গণহত্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নিন্দার ঝড় তোলে এবং ভারত সহ বিভিন্ন দেশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন জানায়। 2017 সালের 11ই মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে, তবে এখনো এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি। কেন 25শে মার্চকে স্মরণ করা জরুরি যদি বলতে চাই, 25শে মার্চের ভয়াল গণহত্যা বাঙালি জাতির ইতিহাসের এক কালো অধ্যায়। এটি ছিল একটি পরিকল্পিত গণহত্যা, যার মাধ্যমে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। তবে এই গণহত্যাই স্বাধীনতার যুদ্ধকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। আজকের প্রজন্মের জন্য 25শে মার্চের গণহত্যা স্মরণ করা এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করা অত্যন্ত জরুরি, যাতে ইতিহাস বিকৃত না হয়ে যায়। আমার পক্ষ থেকে আমি আমার দর্শকদেরকে অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে সকল বীর সন্তান ছিল তাদের গল্প শোনান। পথ হারাবে না বাংলাদেশ। যেই দেশের মাটিতে এই সকল বীর সাহসী সন্তানদের রক্ত মিশে আছে, আমি বিশ্বাস করি সেই দেশ থেকে একদিন এই যুদ্ধাপরাধীরা বিতাড়িত হবে। আমি স্মরণ করতে চাই, আমি শ্রদ্ধা জানাতে চাই 71-এ বীর শহীদদের, যাদের আত্মত্যাগের ফলে আমরা আজকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে।